এক্সপ্রেস অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এক্সপ্রেস অনলাইনে যে বিষয়টি আসছে সেই বিষয়টি হচ্ছে পরিবেশে কোভিড। আমরা সবাই জানি মাত্র গতকাল বিশ্ব পরিবেশ দিবস গেছে। ঠিক পরদিন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি, পরিবেশে কোভিড। আমরা জানি যে কোভিড-19 এই মুহূর্তে মানুষের জীবনকে কার্যত পঙ্গু করে দিয়েছে এবং তার সঙ্গে আবার কিছুদিন আগে হয়ে গেছে ইয়াস, অর্থাৎ সেই ঘূর্ণিঝড়। সবকিছু মিলে পরিবেশ অত্যন্ত একটা ঘোরানো জায়গায় এসে পৌঁছেছে। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকের আলোচনায় যোগ দিচ্ছে একটা অত্যন্ত এস্টিম প্যানেল। আমাদের সঙ্গে রয়েছেন পরিবেশবিদ স্বাতী চক্রবর্তী। স্বাতী চক্রবর্তীকে আমি স্বাগত জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শিল্প পরিচালক এবং টেলিভিশন ব্যক্তিত্ব রেশমি চ্যাটার্জি, তাকেও স্বাগত জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সোশ্যাল এন্টারপ্রেনিয়র অমৃতা রায়চৌধুরী, তাকেও স্বাগত জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানে। অনুষ্ঠান শুরু করব আমি স্বাতী চক্রবর্তীকে দিয়ে। স্বাতী, আপনি বলুন যে এই যে কোভিড, যা আমাদের জীবনকে একদম আলাদা করে দিয়েছে, কোভিডের সেকেন্ড ওয়েভে সব থেকে বেশি মৃত্যু হয়েছে ভারতবর্ষে, ঠিক এই সময় পরিবেশ আমাদের কিরকম রাখা উচিত এবং পরিবেশ আমাদের কিরকম থাকা উচিত, কি মনে করেন আপনি? কোনো কারণে অডিও প্রবলেম হচ্ছে, যে কারণে অডিও আমি ঠিক শুনতে পাচ্ছি না। আমি আসছি স্বাতীর কাছে, আমি রেশমিকে একই প্রশ্ন নিয়ে যাব যে কোভিড এর সময় কিরকম পরিবেশ থাকা উচিত, অথবা পরিবেশের কতটা প্রভাব কোভিড এর উপর পড়ে। হ্যাঁ, প্রথমেই সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আর সত্যি করে বলতে জয়ন্তদা, আমার মনে হয় যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এইটা হচ্ছে একটা সব থেকে বড় চ্যালেঞ্জ মানব সভ্যতা বা মানব সমাজের কাছে, যেটা একটা ভাইরাস প্রতিপক্ষ, যাকে কিন্তু আমরা কেউ চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তার জন্য আমরা নাজেহাল। এইখানেই আসছে পরিবেশের কথা। পরিবেশে এমন কি মানুষ আমরা কি করে ঘটিয়ে ফেললাম, কি করে ফেললাম, যেটার জন্য আজকে প্রকৃতি এতটা রুষ্ট, এতটা রেগে গেছে, এত কাণ্ড ঘটছে। এইটা কিন্তু ভাববার একটা সময় চলে এসছে। এবং কোভিড-19 বা এই করোনা বা অতিমারি মহামারী, যেটাই আমরা বলি না কেন, পরিবেশের একটা বিশাল বড় এটার ব্যাপার রয়েছে, পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আমরা যদি কয়েকটা রিসার্চ পেপার বা গবেষণাপত্র দেখি, সেখান থেকেই বুঝতে পারবো। আজকে মানুষ তার অধিকার বলে অনেক কিছু করে যাচ্ছে দিনের পর দিন। আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে অনেক কথা বলি, প্রতিবারে প্রতি মুহূর্তে মানুষকে সচেতন করা হয়েছে। আজকে যে কারণে যে ইয়াস, একটু আগে যে তুমি বললে, বা আমফান আমরা আগে পেয়েছি, বা ইয়াস, এই যে জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ে আক্রান্ত, আমরা দেখতে পাচ্ছি যে কি অবস্থা রয়েছে। যারা সে উপকূলবর্তী যে যারা রয়েছেন, তাদের এখনো পর্যন্ত কি অবস্থা, মাটির বাড়িটা গলে গেছে, শুধুমাত্র একটা দরজা দাঁড়িয়ে রয়েছে, আর কিছু নেই। এইরকম অবস্থা কেন, কিসের জন্য? আজকে দীঘা মন্দারমণি আক্রান্ত কিসের জন্য? কারণ দিনের পর দিন এই ঝাউবনগুলোকে তুলে ফেলা হয়েছে। আজকে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যর কি অবস্থা, সেখানে মানুষ তাদের ফুটপ্রিন্টস, মানুষ আমরা আমাদের ফুটপ্রিন্টস রেখেছি, তার সঙ্গে সবকিছুকে ধ্বংস করেছি। এই ধ্বংস করতে করতে এমন একটা জায়গাতে আমরা উপস্থিত হয়েছি, আজকে আমরা নির্দ্বিধায় কোনো রকম চিন্তা ভাবনা না করে আমরা প্রাণী হত্যা করে চলেছি একটার পর একটা। যারা ওয়াইল্ড লাইফ কনজারভেশন নিয়ে যারা কাজ করছেন, বা তারা অনেক দিন আগে থেকে এটা বলেছেন যে এখনো পর্যন্ত আমরা জানি না কোন জীবজন্তুর ভেতরে কোন ভাইরাস রয়েছে। এইভাবে ওয়াইল্ড লাইফকে এইভাবে আপনারা নষ্ট করবেন না, এইভাবে হত্যা করবেন না, এইভাবে বেচাকেনা করবেন না। এটা কিন্তু এই সতর্কবাণী দীর্ঘদিন ধরে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমাদের কারুর মাথায় ঢোকেনি, কারুর কানে যায়নি। সেজন্য আজকে প্রকৃতির রুষ্ট, আমরা তার শিকার। রাইট, অর্থাৎ প্রাকৃতিক ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যতা নষ্ট হয়েছে। তার জন্য আমরা একে একে দেখতে পাচ্ছি নানান ঘটনা। যদিও এই ভাইরাস যেটা হয়েছে, অর্থাৎ 60 ন্যানোমিটারের আকৃতি বিশিষ্ট একটি ভাইরাস, তা মানব জীবনকে কুড়ে কুড়ে খাচ্ছে গোটা বিশ্বে। প্রকৃতি তাতে কতটা ভূমিকা নিচ্ছে, সেটা আমাদের আজকের আলোচনার বিষয়।
এবং আমরা জানি যে প্রকৃতির একটা ভূমিকা এর পিছনে রয়েছে। আমি একবার সরাসরি চলে যাব অমৃতা রায়চৌধুরীর কাছে। প্রথমে আমরা কোভিড এর পরিবেশ নিয়ে কথা বলবো, অর্থাৎ কোভিড এর সময় আদর্শ পরিবেশ কি হওয়া উচিত বলে অমৃতা, আপনি একজন সোশ্যাল এন্টারপ্রেনিয়র, আপনি কি মনে করেন? নমস্কার, গুড ইভিনিং। কোভিডের সময় যে প্রোটোকলস যেগুলো বলা হচ্ছে, যে ক্লিনলিনেস, হাইজিন, সেগুলো কিন্তু একটা পার্ট অফ লাইফ, যেটা কিন্তু আজকে নতুন করে বলে দিতে হবে না। বাচ্চাদের কিন্তু আমাদের বরাবরই শেখানো উচিত, যখনই বাইরে থেকে খেলাধুলা করে ফিরছে, হাত পা ভালো করে ধোয়া, হাত ধোয়ার যে প্রয়োজনীয়তা, এটা নতুন করে কেন বোঝাতে হবে? কোভিডের যে প্রোটোকলস গুলো দেখবেন, কোনোটাই আমাদের কাছে যে অজানা তা নয়, কিন্তু আমরা কোনোটাই মানিনি। যেরকম রেশমিদি বলল যে আমরা রুষ্ট করেছি প্রকৃতিকে, এবং দিনের পর দিন নিজের স্বার্থে, ব্যবসার স্বার্থে, ট্যুরিজমের স্বার্থে, সবকিছুরই মধ্যে আমরা যে অজান্তে করে গেছি, তার ভোগ তো আমাদের পেতেই হবে। এবং যেটা এন্টায়ার গ্লোব আমরা ফেস করছি, সেটা একদিনের নয়, দীর্ঘদিনের। আমরা সবাই তার জন্য কিছু কিছু করে দায়ী। ঘুরতে যাওয়ার জন্য হয়তো ট্যুরিজমের সুবিধা হয়েছে, কিন্তু সেখানে আমরা বুঝতে পারিনি যে গাছ কেটে সেখানে রিসর্ট বানিয়ে ফেলা, পাহাড় কেটে রিসর্ট বানিয়ে ফেলা, এগুলোর তো মানে একটা না একটা এফেক্ট আমাদের পেতেই হতো। আর যেরকম এই প্রকৃতির প্রতিশোধ নিচ্ছে, আমরা বুঝতে পারলাম যে কোভিড এর ভাইরাসই হোক আর ইয়াস হোক অথবা আমফান হোক, প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। আমি সাথী চক্রবর্তীর কাছে যাবো, আমি আশা করছি অডিও ক্লিয়ার হয়েছে। সাথী চক্রবর্তী, আপনি একজন পরিবেশবিদ, এই কোভিড পরিবেশের জন্য কতটা নির্ভরশীল? অর্থাৎ ভাইরাস যদি আসে এরকম ভাবে মারাত্মক আকারে, সেই সময় পরিবেশটা, আদর্শ পরিবেশ কি হওয়া উচিত? আমার মনে হচ্ছে সাথী চক্রবর্তীর অডিওতে কিছু সমস্যা হচ্ছে, যে কারণে তার কথাটা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না। আমি আশা করব যে অনুষ্ঠান চলতে চলতে তার অডিওটা অবশ্যই জাস্টিফাইড হবে এবং অডিও আমরা শুনতে পাবো। আমি সাথী চক্রবর্তীকে অনুরোধ করবো তার অডিওটাকে একটুখানি সিনক্রোনাইজ করার জন্য। এই অবকাশে আমি রেশমির কাছে যাব। রেশমি, আমরা যে কোভিড সম্পর্কে শুনতে পাচ্ছি, যে কোভিড একটু আগেই অমৃতা যেটা বললেন, যে কোভিড এর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। আজকে আমরা যে কোভিড এর পরিবেশ, কোভিড একটা পরিচ্ছন্নতা, যে একটু আমরা শুনছিলাম যে হাত ধোয়া, দূরত্ব বজায় রাখা এবং তার সঙ্গে অন্যান্য বিষয়গুলো, এগুলো তো দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু এখন বলা হচ্ছে এটা ম্যান্ডেটারি, জীবনের একদম অঙ্গ। অর্থাৎ স্যানিটাইজেশন করা হাতটিকে, এবং তার সঙ্গে সোশ্যাল ডিস্টেন্সিং করা, নিজেকে বিচ্ছিন্ন রাখা, এই সবগুলো দরকার। তো পরিবেশ তো নির্ভর করে মানুষের ওপর। তো মানুষ এই পরিবেশকে যেভাবে তৈরি করেছে, পরিবেশ তো সেভাবেই তৈরি হয়েছে। তো এক্ষেত্রে মানুষের কতটা দায় রয়েছে পরিবেশকে এইভাবে তৈরি করার জন্য? নিউ নর্মাল ফেজে এই যেটা অমৃতা বললো, যে এটা তো আমরা বরাবরই করতাম। অনেক জিনিস আছে যেটা আমাদের বরাবর আমাদের সিস্টেমের মধ্যে রয়েছে, কিন্তু আমরা একটু অচেতন হয়ে পড়ি, মানে আমরা সচেতন থাকি না। এই সচেতনতার অভাব বা অ্যাওয়ারনেসের অভাব অনেক সময় আমাদের বিপদের মুখে ফেলে দেয়। এই কোভিড-19 এর ক্ষেত্রেও তাই হয়েছে। আমরা সবাই জানি খেতে খাওয়ার আগে হাত ধোয়াটা জরুরি। আমরা সকলে জানি কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়, কিন্তু তবুও আমরা কিন্তু অচেতন স্তরে গিয়ে, মানে সচেতন না হয়ে আমরা কিন্তু কাজটা করে ফেলি। আজকে সেই জন্য আমরা এইসবের শিকার হয়েছি। আজকে সেই জন্য আমাদের প্রতি মুহূর্তে হাত ধুতে হচ্ছে বা সোশ্যাল ডিস্টেন্স আমাদের মেনটেন করতে হচ্ছে, আমাদের একটু দূরে থেকে কথা সবসময় মাস্ক পরতে হচ্ছে। এইসব এই যে বিষয়টা নিউ নর্মাল ফেজে এগুলোকে যে আমাদের আয়ত্ত করতে হয়েছে, সেটা হচ্ছে নতুন করে প্রকৃতি আমাদেরকে শেখাচ্ছে যে এটা তোমরা করনি, দেখো এখানে আমরা রুষ্ট হয়েছি, এবং রুষ্টের কারণটাও কিন্তু আমরা ক্ষতি করেছি। প্রকৃতি আমাদের কিন্তু দিয়ে গেছে, মাদার আর্থ আমাদের সবকিছু দিয়েছে, অক্সিজেন থেকে শুরু করে সবকিছু, ফসল থেকে শুরু করে আমাদের জীবনটাই আমরা দাঁড়িয়ে রয়েছি মাদার আর্থের ওপর। কিন্তু আমরা সবকিছু ভুলে গিয়ে আমরা সেখানে কুঠার দিই, মানে আমরা যে ডালটাতে বসেছি আমরা সেই ডালটাকেই কিন্তু কাটার চেষ্টা করেছি।
সেটাই অর্থাৎ এটার আমরা উত্তর, কমিউনিটির সেটাই। ভূমিকা নিয়েছি, যে ডালটি কেটে বসেছি সেই ডালটি কেটেছি। আমি অমৃতার কাছে ঠিক এই জায়গা থেকে কিউ নিয়ে একটা প্রশ্নতে যাব, সেটা হচ্ছে যে অমৃতা, আমরা দেখেছি যে আমরা যে পরিবেশ আমাদের চারপাশে যেটা রয়েছে, সেখানে সাধারণ ক্ষেত্রে যখন কোভিড ছিল না, আমরা যে নিঃশ্বাস নিই, সেই নিঃশ্বাসের সঙ্গে আমরা বিষ গ্রহণ করি। আমরা দেখেছি যে একটা পয়েন্ট অফ টাইমে কলকাতার গড়িয়াহাট সব থেকে বেশি খারাপ আবহাওয়া ছিল সেখানে, অর্থাৎ সেখানে সব থেকে বেশি, আমরা জানি যে সব থেকে বেশি বাতাসে বিষ জন্মেছিল। তো অনেকে বলছেন যে কোভিডটা বাতাস বাহিত ভাইরাস, বাতাস থেকে প্রকাশ করে যায়। তো এই যে ঘটনাটা ঘটে, এর ফলে আমাদের কি একটা দায় নেই যে বাইরের পরিবেশটাকে নির্মল করা? এই যে লকডাউন হয়েছে, লকডাউনে বাইরের পরিবেশ তো অনেকটা নির্মল হয়েছে, কিন্তু সবসময় তো লকডাউন করে রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা কিভাবে এই ব্যাপারটাকে খানিকটা হলেও অ্যাড্রেস করতে পারি, অমৃতা? এখানে প্রথমেই হচ্ছে এই যে এডুকেশন সিস্টেম, হ্যাঁ, মানে চিরাচরিত শুধু পুঁথিগত বিদ্যা নয়, বাচ্চাকে বায়োলজি বা বটানি বা জুলজি পড়ানোর সময় শুধু খাতা বই মাথায় রেখে পড়ালে হবে না। তাদের কতবার নিয়ে যাওয়া হয় গাছের পাতা বা বোঝানোর জন্য, তাদের সাথে কানেক্ট। এই যে আমাদের পরের প্রজন্ম, তাদেরকে আমরা শুধু কি বই পড়িয়েই শেখাবো পরিবেশ কিভাবে ঠিক রাখতে হয়, নাকি আমাদের তাদের হাতে ধরে আমরা তাদের শেখাবো যে একটা গাছ, এই যে আমরা বলি একটা গাছ একটা প্রাণী, এত এসে লিখছে, এত কিছু লিখছে, কিন্তু কতটা হ্যান্ডস অন হচ্ছে? বাচ্চাদের কি সত্যি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড শেখাতে হবে পরিবেশ ঠিক রাখার জন্য? আজকে তো আমরা আমাদের লাইফটাকে ইজি করার জন্য বাড়িতে যেখানে একটা গাড়িতে দরকার, সেখানে 4টে মানুষ যদি 4জন রোজগার করে তাহলে 4টে গাড়ি হয়, সেখানেই পরিবেশ দূষণ হচ্ছে। 4টে আলাদা আলাদা ঘরে তারা থাকে, তো 4টে ঘরে এসি চলছে, গ্লোবাল ওয়ার্মিং তাতে হচ্ছে। সারাক্ষণ তারা বাইরে আশেপাশে কে আছে না আছে কানেক্ট না করে, তারা আমরা সবসময় টেকনোলজি, ফোন, কম্পিউটার, এর উপরে আমরা কানেক্ট করছি। তো পরিবেশের সাথে আমাদের কানেক্ট কতটা, এটা শুধু বই বা ওরকম ভাবে পড়াশোনা করিয়ে নয়, হ্যান্ডস অন ট্রেনিং, বাচ্চাদের এক্সপোজার দিতে হবে। ধুলো মাটি খেলা, কতগুলো স্কুলে রয়েছে যেখানে খেলা ম্যান্ডেটরি, যেখানে গার্ডেনিং, প্রত্যেকটা স্কুলে একটা গার্ডেন তৈরি করা, বাচ্চাদের পার্ট বাই পার্ট সেখানে শেখানো। আজকে আমরা কখনো ভেবেছিলাম বাচ্চারা নিজেদের স্কুল কলেজ সব বন্ধ করে তারা বাড়ি ঘরের মধ্যে বন্দি হয়ে যাবে, বাইরে খেলতে যেতে পারবে না? কতটা অসহায় এক একটা আমাদের প্রজন্ম, যাদের হাতে আমরা এই পৃথিবীকে রেখে যাব। তো এইভাবে তো আমার মনে হয় শিক্ষা ব্যবস্থা অনেক অনেক বেশি হ্যান্ডস অন করতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে। পরিবেশকে শুধু বলে বসে কথা বলে পরিবেশ ঠিক রাখা যাবে না। রাইট, আমি আশা করছি স্বাতী চক্রবর্তীর অডিও ঠিক হয়েছে। আমি জানি না স্বাতী চক্রবর্তী স্ক্রিনে আসতে পারবেন কিনা। যদি অডিও ঠিক হয়ে থাকে, তাহলে স্বাতী চক্রবর্তীর কাছে আমার একটা প্রশ্ন, যে আমাদের যুগটাকে, আমাদের সময়টাকে, জীবনটাকে যদি দুটো ভাগে ভাগ করা হয়, একটা ভাগ হচ্ছে কোভিড পূর্ববর্তী যুগ, একটা হচ্ছে কোভিড পরবর্তী যুগ, ভবিষ্যৎ হয়তো এইভাবেই ভাগ হবে। তো সেক্ষেত্রে কোভিড পূর্ববর্তী যুগেও আমরা দেখেছি মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন হয়নি, এবং কোভিড পরবর্তী যুগেও মানুষ কতটা সচেতন হবে সেই সম্পর্কে খানিকটা চিন্তার অবকাশ রয়েছে। একজন পরিবেশবিদ হিসেবে আপনি আমাকে একটু বলে দিন যে কোভিড পরবর্তী যুগে আমরা তো এই লকডাউন থেকে একদিন বেরোবো, আমরা তো আবার নর্মাল জীবনযাত্রায় ফিরবো, সেই সময় আমাদের কি করা উচিত এই পরিবেশটাকে? যে কোনো কারণে হোক স্বাতী চক্রবর্তীর অডিও এখনো পর্যন্ত অডিবল নয়। আমি রেশমির কাছে এই প্রশ্নটা নিয়ে যাব যে কোভিড পূর্ববর্তী এবং কোভিড পরবর্তী যুগ আমরা যদি ভাগ করি এইভাবে, তাহলে পরিস্থিতি কিভাবে দাঁড়ায়, কি দাঁড়ায় এই মুহূর্তে, আমাদের কি শিক্ষণীয় আছে? একটা বিশেষভাবে শিক্ষণীয় জয়ন্তদা, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব জীবনযাপন। কারণ আমরা জীবন কথাটার সঙ্গে পরিচিত, তার পাশে জীবন চর্চা এবং চর্যা, এই দুটো বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট। জীবন যাপন, আমরা যাপনের যেটা পদ্ধতি, যে কিভাবে জীবন যাপন করতে হবে, সেটা কিন্তু আমরা ভুলে গেছি, ভুলতে বসেছিলাম। এই যে একটু আগে যেটা অমৃতা বলছিল, যে বাড়িতে যদি 4জন মেম্বার থাকে তাহলে 4টে গাড়ি, যদি 8টা ঘর থাকে তাহলে 4টে ঘরে এসি অ্যাট এ টাইম চলছে।
অতএব আমরা ভুলে গেছি যে কতটা আমাদের ইউজ করা দরকার আর কতটা আমাদের সঞ্চয় করা দরকার প্রকৃতির স্বার্থে। সেই জন্য পরিবেশ বান্ধব জীবনযাপনটা ভীষণভাবে দরকার। আমরা যে এই প্রসঙ্গে বলি যে বিগত বেশ কয়েক বছর ধরে কলকাতা শহরে পাখির সংখ্যা একদম কমে গেছে, বিশেষ করে চড়াই পাখি এটা দেখাই যায় না। কাক ছাড়া বিশেষ কোনো পাখি আমরা দেখিই না কলকাতা শহরে। সেই জন্য 2015 সাল থেকে হেলো হেরিটেজের পক্ষ থেকে এবং তার পাশে অবশ্যই আমরা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনকে পেয়েছি, আমরা একটি ক্যাম্পেইন শুরু করি যে সেভ দি বার্ডস এবং পেন্টোগ্রাফি বলে একটি এক্সিবিশন আমরা স্টার্ট করি। তার উদ্দেশ্যই থাকে পাখির ছবি, বিভিন্ন পাখিরালয় যে বার্ড ওয়াচাররা যে যান বিভিন্ন পাখিরালয়, সেখানে গিয়ে যে ছবিগুলোকে ক্যামেরাবন্দি করেন সেইগুলোকে নিয়ে এসে শহরে আজকে প্রদর্শনীর মাধ্যমে এবং সেমিনারের মাধ্যমে মানুষকে সচেতন করা যে একটা দিন আসবে কেন পাখিগুলো নেই, তার একটা কারণ কিন্তু আমরা। এই যে উজ্জ্বল আলো, ফ্লাড লাইট, এই যে এত দূষণ, এত আওয়াজ, এইগুলোর জন্য এবং যেখান সেখান দিয়ে আজকে কেবলের তার শুধু নয়, যেখান থেকে একটা বাড়ি থেকে আর একটা জায়গায় কানেকশন যেতে গেলে যে তার যাচ্ছে, শুধুমাত্র যে শহরের বিউটিফিকেশনটা নষ্ট করছে তাই নয়, তার সঙ্গে কিন্তু অনেকের অনেক কিছু ক্ষতি করে দিচ্ছে, যেমন পাখিদের। সেই জন্য চড়াই পাখি আর দেখাই যায় না। কিন্তু এইখানেই হচ্ছে ব্যাপার, এই যে গত 2020 মার্চ থেকে জয়ন্তদা আমরা যে কোভিড-19 শিকার এবং এখনো পর্যন্ত যে ধারাটা চলছে, এর মধ্যে কলকাতা শহরে অনেকেই ফেসবুকেও দিচ্ছেন, সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি আমাদের বাড়ির জানলাতে বিভিন্ন ধরনের ছোট ছোট পাখিরা এসে বসছে। কিসের জন্য? তার কারণ হচ্ছে পরিবেশ এখন অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে, দূষণ কমে যাচ্ছে, গাড়ি সেভাবে আর বেরোতে পারছে না, এমনকি পরিবহন এই যে বন্ধ হচ্ছে, এগুলো হচ্ছে মানে কোভিডের আগের পরিস্থিতি, কোভিডের পরের পরিস্থিতি। রাইট, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে পরিবেশের একটা দরকার রয়েছে। আমি অমৃতার কাছে যাব। অমৃতা, একটু আগে আপনি অক্সিজেনের কথা বলছিলেন যে অক্সিজেনের অভাবে আমরা জানি কোভিড রোগীরা প্রচন্ড অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন এবং অক্সিজেনের সরবরাহ কম, চাহিদা বেশি, এরকম একটা অবস্থা। কিন্তু আমাদের তো নির্মল আকাশ রয়েছে, আমাদের তো খোলা বৃক্ষ রয়েছে, আমরা তো বৃক্ষ কেটে ফেলছি। সেই বৃক্ষ কেটে ফেলার ফলে, অর্থাৎ গাছ কেটে ফেলার ফলে আমরা তো অক্সিজেনের সরবরাহে খানিকটা ঘাটতি হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে এই বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট যে অক্সিজেনের অভাবে আমরা আজকে হাহাকার করে মরছি। সেই অক্সিজেন কিন্তু প্রকৃতি আমাদের প্রচুর দিয়েছে, কিন্তু আমরা সেটা গ্রহণ করতে পারছি না। অমৃতা, কি মনে হয়? অক্সিজেন যেহেতু আমাদের কিনতে হয় না, তো সেই জন্য আমরা তার মূল্য বুঝিনি। তো যদি আজকে সেটা টাকা দিয়ে কিনতে হতো, দেখতেন তার মূল্য আমরা বুঝতাম। আমার বাবা রিসেন্টলি কোভিডে এফেক্টেড ছিলেন এবং আমি হাই ফ্লো অক্সিজেনেও লোককে দেখেছি চলছে, তাতেও অক্সিজেন করে মানে লোকজন চেঁচাচ্ছেন এবং যাদের অক্সিজেন নেই তারাও ছটপট করছেন। তো যে জিনিসের মূল্য দিচ্ছি না, অথচ দেখবেন দামি ফোন কিনলে কিন্তু সেটার সযত্নে আমরা ব্যবহার করি, দামি যে কোনো ইলেকট্রনিক জিনিস, জামা কাপড়, বাড়ি গাড়ি সবকিছুরই, কিন্তু যেটা আমরা অগাধ আমাদের প্রকৃতি দিয়েছে, যেটার কখনো আমাদের মূল্য চাইনি, যেটা আমাদের কখনো খেয়াল নিতে বলেন, সেটাকে আমরা ধ্বংস করে গেছি স্লোলি। এবং আস্তে আস্তে যার জন্যই আজকে এই অবস্থাটা হচ্ছে, যেখানে আমাদের জল, অক্সিজেন সবই কিনতে হচ্ছে। এবং এটা যে কোনো মানুষের প্রাপ্য, যে পরিষ্কার জল, পরিষ্কার আবহাওয়া, দূষণ মুক্ত হাওয়া, এগুলোর জন্য তো কাউকে কখনো বলতে হয়নি, কাউকে কখনো এটার জন্য বলেনি যে এটার প্রাইস পে করো। তো আমরা দিনের পর দিন করে গেছি, যেখানে ছোট ছোট বাড়িতে হয়ে যায় সেখানে আমরা মাল্টিপ্লেক্সেস দাঁড় করিয়েছি। শহরে হয়তো 10টা মাল্টিপ্লেক্সে হয়ে যেত, সেখানে আমরা 100টা মাল্টিপ্লেক্স করেছি। হ্যাঁ, ব্যবসার ডেফিনেটলি হেল্প হয়েছে, প্রচুর লোক আর্থিক ভাবে সেখানে সক্ষম হচ্ছেন, কিন্তু বেঁচে থাকার যে জিনিসগুলো প্রকৃতি দিয়েছে সেগুলোর তো আমাদের শেখানো হয়নি। আর যেটা আমরা বিনামূল্যে পাচ্ছি সেটার কদরটা আমরা করি না। তো সেটাই হয়েছে এখন, যেটা আমাদের বুঝিয়ে দিচ্ছে। সাথীর কণ্ঠস্বর শুনতে পাবো আমি আন্দাজ করতে পারছি। সাথী, পরিবেশবিদ হিসেবে আপনি বলুন, এই যে অবস্থানটা চলছে, অর্থাৎ যেটা আমাদের কাছে সুলভ, প্রকৃতি আমাদের কাছে অনেক কিছু দিয়েছে কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না, এই কোভিড পরিস্থিতিতে কোথাও কি দেখে মনে হচ্ছে যে আমাদের আরেকটু এডুকেট হওয়া প্রয়োজন, আমাদের
পারিপার্শ্বিকতা সম্পর্কে ওয়াকিবহাল হওয়া প্রয়োজন। কোথা থেকে আমরা অক্সিজেন পাবো, কোথা থেকে আমরা ভাইরাসকে জয় করার মতো স্যানিটাইজার নিজেরাই উৎপাদন করতে পারবো, এইসব জায়গাগুলোতে কি আমাদের একটু নজর দেওয়া উচিত, কি মনে হয় এই হিসেবে? হ্যাঁ, দেখুন জয়ন্তদা, এতক্ষণ ধরে আমি খুবই দুঃখিত যে আমি কয়েকটা জায়গায় নেটওয়ার্ক কানেকশনস জন্য আসতে পারিনি। বাট এখানে যে জিনিসটা আমি বলবো যে পরিবেশ কিন্তু আমাদের কাছে এখন একটা প্রধান এবং একটা এমন জায়গায় এসে পৌঁছেছে যে পরিবেশকে আমাদের লক্ষ্য রাখতেই হবে। এবং যেভাবে আমরা যে দিনের দিকে আমরা এগোচ্ছি সেখানে কিন্তু আমরা কিছু ভালো অভ্যেস কিন্তু আমরা শিখেছি এবং সেগুলো আমরা প্রতিনিয়ত কিন্তু সেগুলো আমরা প্র্যাকটিস করছি, যেটা অনেক কিছু আমরা করতাম না। আমরা জানতাম যে গাছ বসানো খুব ভালো, কিন্তু বাড়িতে কে কজন গাছ বসাতো বলুন? এবং আমাদের ছোট ছোট বাচ্চাদেরও আমরা যে কিছু হ্যাবিট শেখাতে পারছি, এগুলো যদি কোভিড পরবর্তী পর্যায়গুলো পৃথিবীটা কিন্তু আরো সুন্দর হচ্ছে। আমি অনেক আশাবাদী, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখছি যে লকডাউনের জন্য পরিবেশ সুন্দর হয়ে গেছে, এখানে একিউআই ইন্ডেক্স অনেকটা কমে যাচ্ছে। সুতরাং এই যে আমাদের সিওপিডি বা যে সমস্ত রোগগুলোকে আমরা এতদিন পর্যন্ত খুব নেগলেক্ট করতাম, ঠিক আছে, অ্যালার্জি আছে, আমাদের দূষণজনিত কারণে আমরা অনেককে দেখি আজকে প্রত্যেকের ঘরে ঘরে যেমন ডায়াবেটিস আছে, যেমন হাইপারটেনশনের মতো যেমন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেককেই খেতে হয় এই ধরনের ওষুধ, সেরকম কিন্তু দূষণজনিত কারণে আজকে সর্বাধিক মৃত্যু হয়, সেটা কিন্তু আমরা একদম ভুলে যেতে বসেছিলাম। আমরা অনেক কিছু নেগলেক্ট করতাম, আমরা দেখতে পাচ্ছি যে মারা যাচ্ছে এই কারণে। কিন্তু কোভিড এসে গেল, আমরা কিন্তু অনেক সচেতন হয়েছি, আমরা অনেক ডিজিজ অনেককে নিয়ে এখন আমরা অনেক সচেতন হয়েছি। সুতরাং আমার মনে হয় যে এই যদি আমরা পরিবেশ সচেতনতাটা জারি রাখতে পারি, যেটার জন্য হয়তো অবশ্যই গভর্নমেন্ট বেশ কিছু স্টেপস নিচ্ছে, যেখানে স্যানিটাইজ করা, যে আমাদের বিভিন্ন জায়গায় মলে ঢুকতে গেলে আস্তে আস্তে হ্যাবিট আমরা চেঞ্জ করেছি, সেখানে আমাদের রেগুলার লাইফে কিন্তু ফিরতেই হবে। আমরা মনে করতে পারি না যে লকডাউন হচ্ছে আলটিমেট সলিউশন। আমাদের আস্তে আস্তে এই লকডাউন থেকে কিছুদিন নর্মাল, তারপর আবার কিন্তু আমরা নর্মাল লাইফে ফিরবো, এই আশাটাই রাখা যাচ্ছে। কিন্তু তার সাথে যেটা রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু অভ্যাসগত পরিবর্তন। এই অভ্যাসের যদি কিছু পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু এই যে প্রাকৃতিক ঝঞ্ঝা এই যে আমাদের বারবার আসছে, সেই দিক দিয়ে কিন্তু পরিবেশ সত্যি বিপন্ন। আজকে আমরা দেখতে পাচ্ছি শুধু ইন্ডিয়া, আজকে আরব সাগরের তীরে হয়েছে টাউটের মতো একটা সাংঘাতিক সাইক্লোন। আজকে যদি চীনে দেখি, সেখানে তো হয়েছে সাংঘাতিক ভাবে বৃষ্টি, সেখানে একদম মানে সাংঘাতিক ভাবে অলিম্পিকের প্রতিযোগীরা পর্যন্ত মারা গেছে। তারা কি প্রেডিক্ট করতে পারেনি? নিশ্চয়ই আমাদের কাছ থেকে পরিবেশ এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যে আমরা অনেক কিছু প্রেডিক্ট করতে পারছি না, সেগুলো এসে যাচ্ছে। সুতরাং আমাদের আরো গভীরভাবে পরিবেশ সম্পর্কে রিসার্চের দরকার, এবং সেই জায়গাটা আরো বেশি দরকার, যেগুলো ইমপ্লিমেন্টেশন, পলিসি ইমপ্লিমেন্টেশন দরকার বলেই আমার মনে হয়। রাইট, সাথী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মেট্রোপলিটন শহরগুলির মধ্যে এই যে আমরা গাড়ির জ্বালানি থেকে যে যে বর্জ্যটা বেরোয়, তার ফলে ফুসফুসের সব থেকে বেশি ক্ষতি হয়, এবং কলকাতা ফুসফুসের রোগে অন্য মেট্রোপলিটন গুলোর থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে। তো এই যে আমরা কোভিডে মৃত্যু দেখছি, আমরা জানি কোভিড লাংকে অনেকটা বেশি দুর্বল করে দেয়। তো কোথাও কি কলকাতায় এই যে আগে থেকেই ফুসফুসের সংক্রমণ ছিল, তার ফলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং উত্তর 24 পরগনায় মৃতের সংখ্যা সব থেকে বেশি। কোথাও কি মনে হচ্ছে কলকাতা ঝাঁঝরা ফুসফুস নিয়ে কোভিডের মোকাবিলা করছিল? একদমই তাই। আপনি যে রিজনটা যেটা বলছেন সেটাই আমি একদম বলতে চাইছি, যে এই যে দিল্লির মতো পরিবেশে আমরা দেখতে পেয়েছি প্রচুর মানুষ মারা যাচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি মানে একদম হসপিটালস গুলোর উপর স্বাস্থ্য ব্যবস্থা পুরোটা ভেঙে পড়ছে, এবং সমস্ত জায়গায় আজকে সেখানে কিন্তু অলরেডি মানুষের মধ্যে খুব সুস্থতা ছিল না। সেটা যে কোনো কি হতে পারে, সেটা হতে পারে যে আমাদের যে পরিবেশগত বিভিন্ন দূষণের কারণে, আজকে জল দূষণের কারণেও বিভিন্ন ওয়াটার পলিউশন সাংঘাতিক পর্যায়ে পৌঁছয়। আমরা ডেভেলপিং কান্ট্রি, আমাদেরকে মানতে হবে যে আমাদের এখানে কিন্তু ডেঙ্গু হচ্ছে, আমাদের এখানে ম্যালেরিয়ায়ও লোকে মারা যায়, প্রত্যেক বছর বহু সংখ্যক মানুষ কিন্তু মারা যায়। সুতরাং এর সাথে পরিবেশের একটা ডাইরেক্ট রিলেশনস আছে। সুতরাং এইভাবে যদি আমাদের মানে পাবলিক হেলথ যে ব্যাপারটা, যেটা আমাদের জনস্বাস্থ্যের দিকে আমাদের এখন সব থেকে বেশি আমাদের নজর দিতে হবে। এবারে যে থিমটা ছিল আমরা দেখেছি যে পরিবেশ দিবস,
সচেতনতার একটা সম্পর্ক রয়েছে। আমি 10 জন ভদ্রলোককে জানি যাদের পরিবারের লোকরা তাকে খাওয়ার আগে হাত স্যানিটাইজ করতে বলছেন। 10 জনের মধ্যে 7 জনই বিরক্ত হচ্ছেন। তারা মনে করছেন হাত তো একটু আগেই স্যানিটাইজ করেছে, আবার কি দরকার, এবং তারা বিরক্ত হয়ে স্যানিটাইজ না করেই হয়তো খেতে শুরু করছেন। এই সচেতনতা যতদিন না আসবে ততদিন কি আমরা কোভিড বা এই ধরনের যে প্রাকৃতিক বিপর্যয় তার সঙ্গে লড়তে পারবো? হ্যাঁ, সচেতনতা তো ভীষণ দরকার এবং সেটা কিন্তু সমানভাবে ইমপ্লিমেন্টেশন দরকার। আমি যেটা বলছি যে গভর্নমেন্ট থেকে কিন্তু বহু বহু জিনিস আমাদেরকে বলছে প্রত্যেকদিন যে হ্যাঁ 10 সেকেন্ড ধরে একদম সাংঘাতিক ভাবে আমাদের হাত ধোয়া উচিত। তারপর এই যে আমরা মাস্ক পরছি, মাস্কটা আমরা যখন বাড়িতে আসছি মাস্কটা ব্যবহার করছি কিনা, আমরা অনেকেই এসে খুব ক্যাজুয়ালি বাইরে থেকে এসে মাস্কটাকে যেখানে সেখানে রেখে দিচ্ছি। এবং অ্যাকর্ডিং টু যদি আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস অনুযায়ী দেখি CPWTF এর, সেখানে কিন্তু মাস্কে 72 আওয়ার্স পর্যন্ত আনটাচড রাখতে বলছে এবং সেটা বাইরে থেকে এসে আপনাকে মাস্কটাকে একদম একটা পেপারের মধ্যে আলাদা জায়গায়, যেখানে আপনার চিলড্রেন্স হোক বা বাড়ির যে কোনো কেউ হোক, কেউ যেন টাচ না করতে পারে। সুতরাং এই যে পদ্ধতিগুলো, এগুলো কিন্তু আমরা শুনতাম আগে বা আমরা দেখছি, এখন আরো বেশি করে কিন্তু এই জিনিসগুলোর প্রতি আমাদের অ্যাকামস্ট্যান্ট হতে হচ্ছে। এবং শুধু তাই নয়, আপনি দেখবেন যে আগে আমরা হসপিটালে গিয়ে কিন্তু বহু পরিবর্তন এসছে। আমাদেরকে তো যেতে হচ্ছেই, প্রত্যেকের ধরুন খুব প্রিয়জনের যদি কিছু হচ্ছে বা কারোরই কিছু হলে পরে কিন্তু আমাদের হসপিটালেও যেতে হচ্ছে। সুতরাং আমরা তো বলতে পারি না যে এই কোভিড পরিস্থিতিতে আমরা হসপিটাল বা কোনো জায়গায় বেরোবো না, শুধু বাড়িতেই থাকবো। সুতরাং সেখানেও যে কিভাবে আমরা স্যানিটাইজ করে ঢুকছি বা কোথায় কিভাবে টাচ করছি, কোন ফ্লোরে টাচ করছি, কিভাবে নিজের স্যানিটাইজ রাখছি, এই সমস্ত পদ্ধতিগুলো কিন্তু আমাদের কিছু কিছু নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হয়েছে। এবং আমার মনে হয় এই কোভিড পরিস্থিতির সাথে সাথে আমরা এই দ্বিতীয় ঢেউ আসুক, তৃতীয় ঢেউ আসুক, এই পরিবর্তনগুলো করে কিন্তু আমরা ঠিক একটা জায়গায় পৌঁছতে পারবো, এই আশা রাখছি। উত্তরণের সম্ভাবনা রয়েছে। রেশমির কাছে আমি যাব। রেশমি, একটু আগেই সাথী যে কথা বললেন মাস্ক ব্যবহার করার যে একটা জেনারেল স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে তিনি বলছেন মাস্কটা এসে 72 ঘন্টা খুলে একটা কাগজের ফ্ল্যাপের মধ্যে রেখে দিয়ে তারপর সেই মাস্কটা ব্যবহার করা যেতে পারে। তার জন্য একাধিক মাস্ক ব্যবহার করতে হবে। কিন্তু ভারতবর্ষের যে আর্থ সামাজিক অবস্থা, তাতে কি একাধিক মাস্ক ব্যবহার করা সম্ভব? আমরা কি সেই জায়গাটাতে পৌঁছেছি? একাধিক মাস্ক না হোক জয়ন্তদা, 7 দিনের 7টা মাস্ক যদি আলাদা করে রাখা যায়, সেটা মনে হয় অনেকটা হেল্প করতে পারে। আর এখন যেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা এরকম অনেক সংস্থাকে জানি যারা এই মাস্ক ডিস্ট্রিবিউট করছেন। এটা কিন্তু এক একটা সেন্টার থেকে করা হচ্ছে, জনস্বার্থেই করা হচ্ছে, সেখানে কোনো অর্থ লাগছে না, কিন্তু মাস্ক দেওয়া হচ্ছে। এটাও কিন্তু, এবং আমরা আমাদের পরিচিত জনেদেরও কিন্তু সেইভাবেই অনেক মাস্ক দিচ্ছি যাতে প্রত্যেকে সুস্থ থাকে। অনেক সংস্থা আছে, এখানে অমৃতাও রয়েছে, অমৃতাও অনেক ভালো কাজ করছে, সাথীদি তো রয়েছেনই, তিনি জানেন। আমরা যদি 7 দিন বা 10 দিনের 10টা যদি মাস্ক আলাদা করে রাখি, যেটা উনি বললেন যে যে মাস্কটা হলো আবার সেটাকে পরের সপ্তাহে, তাই তো সাথীদি? উনি মনে হয় এটাই বলতে চেয়েছেন। তাহলে সেই তাহলে মনে হয় সেইটা সম্ভব হবে। রাইট, অর্থাৎ এটা খুব একটা হিলারিয়াস টাস্ক নয় যে 10টা মাস্ক রাখা বাড়িতে এবং মাস্ক ব্যবহারের একটা রীতিনীতি আছে, সেটাকে মেনে চলা। আসলে এই কোভিড আমাদের অনেক শিক্ষা দিয়ে দিয়েছে, যে কথা সাথী এবং অমৃতা বলছিলেন। অমৃতার কাছে যাব। অমৃতা, আমি যদি ভুল না করি, আপনি বোধহয় ফুড ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যদি ভুল না করি, এবং সেক্ষেত্রে আপনার মনে আছেন কি, আমি জানি না, আমি ভুল করতেও পারি। না, আমি তো ডিসেবিলিটি নিয়ে কাজ করি, কিন্তু হ্যাঁ, ডিসেবল মানুষের জীবিকা উপার্জনের জন্য আমাদের একটা ক্যাফে ছিল, যেটা কোভিড এর জন্য আপাতত বন্ধ। এখন আমরা সাস্টেনেবল সিপ অ্যান্ড বাইট বলে নাম ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিপ অ্যান্ড বাইট নামে ক্যাফে ছিল, তো সেটা কোভিড এর লকডাউনে বন্ধ হয়ে যায়। না, ন্যাচারালি কোভিড এর লকডাউন এরকম অনেক কিছুই বন্ধ হয়ে গেছে। তো আপনি মানুষের খাদ্যাভ্যাস নিয়ে একটু বলুন। এই যে কোভিড সিচুয়েশনে আমরা কিভাবে খাবার দাবার খাবো, মানে একটা তো প্রচন্ড পরিবেশের চাপ রয়েছে, অন্যদিকে খাওয়া দাওয়া নিয়ে প্রোটিন বেশি করে খাও অনেকে বলছেন। এই প্রোটিন বলতেই কি মাছ মাংস বোঝায়, না প্রোটিন বলতে অন্য কিছুও বোঝায়? তো এটা যদি জেনারেল একটা
গাইডলাইন আমাদের দেন, যদি বলেন। আমি মনে হয় না খুব একটা বেস্ট পার্সন, বাট যতটা মনে হয় দেখুন এই যে পরিবেশে এটা আবার ওই নতুন করে হাত ধোয়া যেমন আমাদের নতুন করে শেখানোর কিছু নেই, সেরকম করে শাকসবজি এবং ব্যালেন্সড ডায়েট এইটা যে নতুন কোনো হ্যাবিট তা নয়। এবং আপনি যদি আমরা ট্রেডিশন ওয়াইজ দেখি বাঙালি পরিবারে শাক সবজি তেতো মিষ্টি প্রত্যেকটা জিনিস কিন্তু সমানভাবেই খাবারের একটা প্রচলন ছিল, যেটা এখন হয়তো আর নেই, কারণ আমরা অনেক বেশি ফাস্ট মানে ফুড তাড়াতাড়ি। হ্যাঁ, তো এবার যারা ধরুন নিরামিষ খায় তাদের পক্ষে তো মাছ মাংস নয়, বাট সেখানে ভেজ প্রোটিন আছে। সেই ভেজ প্রোটিন সেগুলো কিভাবে পাবে? ডাল, রাজমা, সয়াবিন, এই ধরনের ফুড হ্যাবিটস। এবং আমি বারবারই বলবো যে বাচ্চাদের মধ্যে যেটা সাথীদি বা রেশমিদি সবসময় বলছে যে আমাদের নতুন করে তৈরি করতে হচ্ছে। হয়তো সচেতনতা ছিল কিন্তু কোথাও আমরা ভুলে গেছিলাম, আবার আমাদের নতুন করে শেখাতে হচ্ছে বাচ্চাদের যে এগুলো খাওয়া দরকার, কেন বহুদিন ধরে আমরা সেই প্র্যাকটিসটা করি না। তো যেখানে ইজি হয়ে যায় একটা সুইগি বা ফুড ডেলিভারি না, মানে অ্যাপে তাড়াতাড়ি ফুড এসে যাবে, খাবার চলে আসবে, সেখানে কষ্ট করে রান্না করার বা অত মানে অ্যারেঞ্জমেন্ট করার দরকার নেই। কিন্তু তাতে কি হচ্ছে, আমাদের ইমিউনিটি সিস্টেম উইক হয়ে যাচ্ছে। এবং এই যে বাড়ির খাবার, শাক সবজি, ফল, এগুলোর তো সত্যি কাউকে, এটা তো আমরা ছোটবেলা ক্লাস 1 থেকে যবে থেকে সায়েন্স হবে তবে থেকে আমরা পড়ে আসছি। এবং এটা আমাদের বাঙালিদের দেখবেন এটা খুব বড় কালচার ছিল যেটা আমরা ভুলে যাচ্ছি। আমার মনে হয় সেগুলোকে আমাদের আবার জীবনে ফিরিয়ে আনা, তেতো দিয়ে শুরু এবং মিষ্টি দিয়ে শেষ, এই পুরো ব্যাপারটাকে নিয়ে আসা আমার মনে হয় অনেক অনেক বেশি দরকার বাচ্চাদের মধ্যে এই হ্যাবিট গুলো তৈরি করা। আমাদের পুরোপুরি ফিরে যেতে হবে যাতে আমাদের মানুষেরা ওষুধ ছাড়াও দীর্ঘ জীবন যাপন করতেন এবং দীর্ঘ জীবনে থাকতেন। আমি সাথী চক্রবর্তীর কাছে যাবো। সাথী, আমি জানি না এরকম ধরনের কোনো স্টাডি হয়েছে কিনা যে শহরে কোভিড ভাইরাসের কতটা প্রকোপ এবং গ্রামের দিকে কতটা প্রকোপ। গ্রামে কিন্তু দূষণের মাত্রা কম, গ্রামের মানুষের গাড়ির ধোঁয়া বেশি তারা খায় না। 2 নম্বর হচ্ছে তারা অক্সিজেন পায়। সবকিছু মিলে এই স্টাডিটা হওয়া দরকার যে শহরে কোভিডের প্রকোপ এবং গ্রামে কোভিডের প্রকোপ। সাথী, আপনি কি বলতে পারেন যে গ্রামের মানুষ যদি কোভিডে আক্রান্ত হচ্ছে তাহলে এই ভাইরাস তো অনতিক্রম, ভাইরাস তো দুর্দম, এই ভাইরাসকে আটকানো খুব মুশকিল। তাহলেও বোধহয় প্রকৃতির ইকুইলিব্রিয়াম খানিকটা যদি আমরা রাখতে পারি তাহলে গ্রাম কিংবা শহর দু জায়গাতেই আমরা জয় করতে পারি। কি মনে হয়? হ্যাঁ, একদমই এটা খুব রিলেভেন্ট প্রশ্ন করেছেন, কারণ আমাদের সবসময় মনে হয় যে গ্রামের গ্রামের প্রকৃতি তো খুবই ভালো আছে এখনো পর্যন্ত, ওখানে হয়তো দূষণ খুবই কম। কিন্তু ব্যাপারটা একটা জিনিস যে কোভিড ভাইরাস কিন্তু এইভাবে ঠিক গ্রামের মানুষ চিনে বা শহরের মানুষ চিনে সেভাবে ওরা স্প্রেড করে না। মানে এটা হচ্ছে মানুষের যে একটা সেলের মধ্যে যে ধরনের প্রোটিনস গুলো থাকে তাকে চিনতে পারে। সুতরাং এটা মলিকুলার লেভেলে মানে চেনাশোনা হয় কোভিড ভাইরাসের সাথে। এবং এখানে আরো একটা খুব প্রশ্ন যেটা অমৃতদি যেটা তুললো যে আমাদের যে খাওয়া দাওয়ার হ্যাবিট, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে রিসেন্ট রিপোর্ট অনুযায়ী যে আমরা খুব বেশি ন্যাচারাল ফুড থেকে আমরা এই জিঙ্ক রিলেটেড ভিটামিনস এবং প্রচুর সি ভিটামিনস খাওয়া, এবং রিসেন্ট রিপোর্টে দেখা গেছে যে অক্টোবর মাসে প্রায় $7 কোটি টাকার মধ্যে কিন্তু আমাদের এই জিঙ্ক রিলেটেড মেডিসিনস বিক্রি হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে মানুষ কিন্তু খুব হুজুগে, আমরা কিন্তু বাঙালি বলুন সবাই মানুষ কিন্তু সাধারণত খুব হুজুগে যে আচ্ছা আমাকে হয়তো কোভিড প্রোটেকশন নিতে হবে, আমাকে এই ভিটামিন সি তার মানে যা যা আছে মেডিসিন সমস্ত খুঁজে ফেলো, সেভাবে খেয়ে নাও। কিন্তু আসলে কিন্তু যেটা উনিও বললেন যে এটা কিন্তু আসল সলিউশনস নয়, আমাদের ন্যাচারাল ইমিউনিটিটা কিন্তু খুব দরকার। সুতরাং একটা সুষম খাদ্য, যেটা আমরা সেই ছোটবেলা থেকে বিজ্ঞান বইতে পড়তাম যে সুষম ডায়েট, সেটা কিন্তু খুব দরকার। সেটা গ্রামের মানুষ বলুন শহরের মানুষ বলুন প্রত্যেককে মানে নির্বিশেষে এই সুষম ডায়েটের মধ্যে আসতে হবে। এবং আমি আরো একটা জিনিস বলবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমরা শুধু ছোটদের কথা ভাবছি, ছোটদেরকে বিভিন্ন ভাবে আমরা ইমিউন করার চেষ্টা করছি, এখানে কিন্তু প্রত্যেকটা এজের মানুষ কিন্তু একই রকম ভালনারেবল। মানে আগে দেখা যাচ্ছিল যে হয়তো এজেড মানুষের দের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন কোমরবিড ফ্যাক্টরস গুলো আছে, কিন্তু রিসেন্ট আপনাদের কাছে যা পরিসংখ্যান আছে আপনারা
বিভিন্ন ভাবে দেখেছেন যে রিপোর্টে, এখানে কিন্তু প্রচুর কম বয়সের ইয়াং জেনারেশনস এরও কিন্তু মানে ডেথ হয়েছে, এবং সেখানে কিন্তু অনেক কোমরবিড ফ্যাক্টরস কিন্তু নেই। এবং এই ইয়াং জেনারেশনস এর এই যে ফুড হ্যাবিট বলুন বা ইমিউনিটি, যেটা আমরা খুব বেশি ডিপেন্ডেন্সি ছিলাম, আমরা বাইরের খাবারের ওপর বেশি ডিপেন্ডেন্সি থাকতাম। আমরা কিন্তু এই যে সুষম খাদ্য বাড়িতে বসে যে সমস্ত শাক সবজি খাওয়া বা এগুলো থেকেও তো বিভিন্ন ভিটামিনস ধরুন, বিভিন্ন মিনারেলস ধরুন, এগুলো তো আমাদের আসে, এবং সেগুলো কিন্তু বডির প্রোটিন বিল্ড আপের জন্য খুব দরকার। সুতরাং এই জায়গাগুলোতে আমাদেরকে আরো বেশি ফোকাসড হতে হবে, যেটা আমরা কিন্তু এই কদিনে বেশ কিছু অভ্যাসগত পরিবর্তন এনেছি। আমি বারবার বলছি যে শুধু গাছ বসানো নয় বা আমার ব্যালকনিতে 4টে ফুল গাছ লাগাচ্ছি শুধু তা নয়, আমরা কিন্তু আমাদের খাবারের আমরা ব্রেকফাস্ট যেটা করছি, আমরা লাঞ্চ যেটা করছি, আমাদের সমস্ত জায়গায় কিন্তু সেই ধরনের আমরা জিনিস আনবার চেষ্টা করেছি, সেটা ভেজ নন ভেজ সমস্ত রেসপেক্টিভ অফ দ্যাট, যে সেই জিনিসটা কিন্তু আমাদের চালু রাখতে হবে, কারণ ইমিউনিটি একটা বিশাল বড় ফ্যাক্টর এই কোভিড এর ভাইরাস থেকে। অ্যাবসলিউটলি রাইট। এক্ষুনি স্বাতী চক্রবর্তী এক্সপ্রেস অনলাইনে যে কথাটা বললেন যে জিঙ্ক ট্যাবলেট অর্থাৎ জিঙ্কোভিট অথবা ভিটামিন সি জাতীয় ট্যাবলেট লিমসি, এটার উপকার কিন্তু আপনি পেতে পারেন একটা পেয়ারা কিংবা একটা পাতিলেবুতে। সুতরাং যদি ন্যাচারাল ফুড প্রোডাক্টস এর উপর আপনি যান, অর্থাৎ যেগুলো সহজাতভাবে উৎপন্ন হয়, তাহলে উপকার হতে পারে। জিঙ্কোভিট অথবা লিমসির বদলে আপনি পেয়ারা বা পাতিলেবু খেতে পারেন, তাহলে উপকার হবে। রেশমি কিছু বলছিলেন? হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে এটাই যে ওই যে একটু আগে জয়ন্তদা কথাটা হলো না, এই যে ইমিউনিটি সিস্টেমের ক্ষেত্রেও আমরা একটা কথা বলতে পারি, এটা না চট করে একদিনে হয় না। আজকে যেরকম কোভিড-19 এর শিকার হয়েছি, এটা এই ব্যাপারটা অনেক দিন থেকে কিন্তু গড়াচ্ছে। আমরা প্রকৃতিকে বিভিন্ন ভাবে আমরা আঘাত দিয়েছি, সেই জন্য আজকে প্রকৃতি তার উত্তরটা দিচ্ছে। এটা কিন্তু একদিনে হয়নি। ঠিক সেরকম আমাদের যে ইমিউনিটি সিস্টেম, সেটা হঠাৎ একদিনে আমি অনেক কিছু ওষুধ খেয়ে ফেললাম বা অনেক খাবার খেয়ে ফেললাম এবং আমার ইমিউনিটিটা গ্রো করে গেল, এটা কিন্তু হয় না। অ্যাকচুয়ালি এই যে জীবন যাপন, একটু আগে আমি একটা যাপন কথাটা বলেছি বা চর্চা, আমরা একটা জীবন থেকে পুরো সরে গেছিলাম জয়ন্তদা। আমরা এত জাঙ্ক ফুড এবং আমাদের যে দৈনন্দিন যে একটা খাবার যে স্টাইল, সেই স্টাইল থেকে আমরা বেরিয়ে গেছি। এখন দেখা যায় ম্যাক্সিমাম লোকজনরা বা এখনকার জেনারেশন, তারা তেঁতো খেতে চায় না, তারা অনেক ফল খেতে চায় না, তারা বাইরের ফুড অনেক বেশি প্রেফার করে এবং সেটা তাদের বায়না। এবং এই বায়নাটা মেটানোর জন্য বাবা মায়েরা তাদেরকে তাদের কান্না বন্ধ করার জন্য বা কিছু দিয়ে একটা ভুলিয়ে দেওয়ার জন্য তারা যেটা চাইছে সেটাই তাদেরকে প্রোভাইড করা হয়। এটা যে কতটা ক্ষতিকর সেই জন্য এই যে সিস্টেমে যে আমরা যখন শরীরে ইমিউনিটি ব্যাপার, এটা একদিনে হয়, এটা দীর্ঘদিনের, এটা যেরকম একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে, আমরা সবসময় ফিজিক্যাল ইমিউনিটি নিয়ে কথা বলি, আমরা কখনো মেন্টাল ইমিউনিটি নিয়ে কথা বলি না। এটাও কিন্তু আর একটা স্টে পজিটিভ। আমরা যদি নেগেটিভ ভাইবস বা নেগেটিভ চিন্তা ভাবনা থেকে অনেকটা দূরে থাকি, তাহলে কিন্তু সেখানে মেন্টাল ইমিউনিটিটা গ্রো করতে থাকে। এই মেন্টাল ইমিউনিটিও হঠাৎ একদিনে আমি মনে করলাম আমি আজকে ভীষণ পজিটিভ ভাইবস নিয়ে থাকবো, পজিটিভ চিন্তা ভাবনা করব, এরকম হয় না। এটাও কিন্তু আস্তে আস্তে গ্রো করাতে হয়। অতএব সিস্টেম যেটা নিচ্ছে বা আজকে যেটা শিকার আমরা, এই ব্যাপারটা কিন্তু দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে, আজকে তার আমরা শিকার হচ্ছি। আজকে নতুন করে আমরা কিন্তু পেছনের দিকে ফিরে তাকিয়ে আমাদের দেখতে হচ্ছে আমরা কি কি ভুলে গেছি, এবং যেগুলো ভুলে গেছি সেগুলো যেন আমরা আবার করতে শুরু করি। এটাই রাইট, অ্যাবসলিউটলি রাইট। অমৃতা অনেকক্ষণ চুপ করে আছেন, অমৃতার কাছে আমি যাব। রেশমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সেলফ ইমিউনিটি, এবং ইমিউনিটি মেন্টাল ইমিউনিটি এবং ফিজিক্যাল ইমিউনিটি। তো এই মেন্টাল ইমিউনিটি আমরা দেখতে পাচ্ছি কোভিড হওয়ার পর প্রতিটা মানুষ একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছেন, এরপর কি হবে। এই যে লকডাউন চলছে, এই লকডাউন তো দীর্ঘস্থায়ী হবে না, আবার সবাই জীবনে ফিরে আসবেন। কিন্তু অমৃতা, কোথাও কি মনে হয় না যে আমরা বড় আত্মবিস্মরণের জাতি? আমরা কদিন ভুলে যাব আমাদের নিকট আত্মীয়কে হারিয়েছি, আমরা কেউ মামা কাকা জ্যাঠা বন্ধুকে হারিয়েছি, এটা ভুলে গিয়ে আবার আমরা সেই চরৈবতী করে সেই জীবনে ফিরে যাব, যে জীবনটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। নাকি কোভিড পরবর্তী যুগে এমন একটা যুগ আসবে যখন আমরা খানিকটা সচেতন হব? কি মনে হয় অমৃতা?
এই যে মানে প্রথম ডিসকাশন থেকেই হচ্ছে যে সবকিছুই আবার আমাদের সচেতন করে তোলার জন্য হচ্ছে, তো সেরকমই আমরা সবসময় তো শুনি উত্তর দেওয়ার জন্য, কিন্তু কখনো শোনাটাও দরকার বোঝার জন্য। সেরকমই এই যে সময়টা যাচ্ছে আমাদের পেশেন্স রাখতে হবে। এই পেশেন্সও কিন্তু মানুষ হারিয়ে ফেলছে, মানুষের কাছে সেটা নেই, সেটার বড় অভাব। কেন আমরা সবসময় ছুটছি, কিসের পেছনে ছুটছি, কতটা জোরে ছুটছি আমাদের কারোর কোনো সেটার মানে জ্ঞানই নেই, কিন্তু করে যেতে হবে, করে যাচ্ছি। তো এই যে বসে ভাবা, ইন্ট্রোস্পেকশন এগুলোর সময় বোধহয় এখন তো শুধু একজন আধজন নয়, পুরো গোটা পৃথিবী এই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং সময়ই হচ্ছে একটা জিনিস যেটা মানে টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময় দিতে হবে, সময়টাকে পেরিয়ে যাওয়ার জন্য যে সময়টা দিতে হবে সেটাতে আমাদের ধৈর্য রাখতে হবে, পেশেন্স রাখতে হবে, এবং মেন্টাল ইমিউনিটি যেটা রেশমিদি বললেন যে ধীরে ধীরে তৈরি করা। এবং যেরকম ফিজিক্যাল ইমিউনিটি একদিনে হবে না, মেন্টাল ইমিউনিটিও একদিনে হবে না। তো প্রত্যেকটা মানুষকে, আমরা তো সো কল্ড অ্যাডাল্ট, তো আমাদের কাছে সেই আমাদের পরবর্তী প্রজন্মকে শেখানো যে শুধু যেরকম ভালো একটা হ্যাবিট গড়ে তোলা, খাওয়া দাওয়া পরিবেশের সম্পর্কে, সেরকম নিজের মানসিক চর্চা, যে পেশেন্স রাখা, শোনা, বসা, স্থির হওয়া, পেছনে ফিরে দেখা, এই সব কিছুরই কিন্তু একটা মাহাত্ম্য রয়েছে এবং সেটা দিতে হবে। সময়ের আগে কিচ্ছু করা যাবে না। তো খুবই খারাপ সময়, এবং একজন আরেকজনের পাশে দাঁড়ানো আমার মনে হয় এখন খুব বেশি দরকার। তো সময় কিছুটা দিতে হবে, সহমর্মিতা দরকার, সে তো একেবারেই সঠিক কথা। অর্থাৎ একে অপরের পাশে না দাঁড়ালে, বাড়িয়ে দাও তোমার হাত, সেই হাতটা যদি আরেকজন না ধরে সমান আন্তরিকতা নিয়ে, তাহলে তো এই কোভিড এর বিরুদ্ধে লড়াই করা যাবে না। আমি সাথী চক্রবর্তীর কাছে অন্য একটি বিষয়ে যাব। ল্যান্ডসেট বলে একটি ম্যাগাজিন রয়েছে, যেটি আমেরিকার একটি বিখ্যাত মেডিকেল জার্নাল। তারা বলেছে এই কোভিড এর ভাইরাস বায়ুবাহিত, অর্থাৎ তারা বাতাসে ঘোরে। তো আমাদের বাতাস তো এমনিতেই পলিউটেড, নানান কারণে পলিউটেড। হয়তো এই লকডাউনের সময় খানিকটা নির্মল হয়েছে, কিন্তু লকডাউনে এই যানবাহন চলবে না, ট্রেন চলবে না, বাস চলবে না, ট্যাক্সি চলবে না, অটো চলবে না, এটা তো স্বাভাবিক জীবন নয়। জীবনে সবটাই ফিরে আসবে। যখন ফিরে আসবে তখন এই জায়গাগুলো কি হওয়া উচিত, আদর্শ কি হওয়া উচিত বলে আপনি মনে করেন সাথী চক্রবর্তী? হ্যাঁ, দেখুন, এটা খুবই রিলেভেন্ট প্রশ্ন। কারণ ব্যাপারটা হচ্ছে, আজ থেকে 1 বছর আগে যখন ঠিক কোভিডের জাস্ট যখন আমরা জানতে পেরেছিলাম যে কোভিড আমাদের একদম পরিবেশের চারদিকে ছড়িয়ে যাচ্ছে, ঠিক সেই সময় কিন্তু এই প্রশ্নটা আমাকে ফেস করতে হয়েছিল যে একজন আপনি বলুন যে এটা কি আদৌ বায়ুবাহিত কিনা। কিন্তু তখন আমরা দেখেছিলাম যে যে সমস্ত ল্যান্ডসেট বা সমস্ত বড় জার্নাল বা যেখানে সমস্ত রিসার্চের, এটা তো ধীরে ধীরে একটা ভাইরাস এলে পরে সেটা কিন্তু একটা রিসার্চের একটা সময় দিতে হবে, যেমন একটা ভ্যাকসিন তৈরিতে সময় দিতে হচ্ছে। ভাইরাসের প্রকৃতি, নেচার, সেটা যে আজকে আমরা বলছি বায়ুবাহিত, আজ থেকে 1 বছর আগে কি এটা বায়ুবাহিত ছিল না? অবভিয়াসলি ছিল। সুতরাং এই যে নেচারটা, এটা কিন্তু স্টাডির মাধ্যমে ফিরে আসছে। আজকে আমরা বলতে পারছি না খুব কনফার্মলি এটা জলবাহিত কিনা, কিন্তু এটার যা নেচার, এটা হচ্ছে যে নন এনভেলপড ভাইরাস। এই নন এনভেলপ ভাইরাসের কিন্তু এটা নেচার আছে যে এটা থ্রু ফেকাল সোর্সের থ্রু দিয়ে কিন্তু জলের মাধ্যমেও যেতে পারে। কিন্তু এখনো পর্যন্ত থ্রু রিসার্চ কিন্তু এখনো এটা প্রুফ করা যায়নি। এবং যতক্ষণ আমাদের কাছে এটা হাইপোথেসিস আছে, ততক্ষণ কিন্তু আমরা এটাকে মানে নেগলেক্ট করছি। ঠিক আছে, যে ঠিক আছে, এটা এখনো কনফার্ম আসেনি বা হু বলেনি বা ল্যান্ডসেটে প্রকাশিত হয়নি, সেই জন্য কিন্তু এটা বায়ুবাহিত এখনো পর্যন্ত আমরা জানি। তো জলবাহিতটাও আমরা খুব কনফার্মলি বলছি না। কিন্তু যে বিষয়টা নিয়ে বলবো, যে এই প্রত্যেকটা ন্যাচারাল সোর্সে কিন্তু ডিফারেন্ট টাইপস এর এই আজকে আমরা দেখতে পাচ্ছি ভাইরাস, করোনা ভাইরাস, এরপর মিউকরমাইকোসিস, যেটা আমরা দেখতে পেয়েছি ব্ল্যাক ফাঙ্গাস, এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাসপারজিলাস, সেটাও কিন্তু ডিফারেন্ট একটা ফাঙ্গাস অলরেডি। এরকম কিন্তু প্রভূত টাইপের এই ভাইরাস আছে, ফাঙ্গাস আছে, এগুলো কিন্তু একটা অণুজীব, এগুলো আছেই আমাদের পৃথিবীতে। সুতরাং এর এক্সিস্টেন্সটা কেন এত প্রকোপ হয়ে উঠছে সেটা আমাদের ভাবতে হবে, যে এটা সোর্সটা, এটা জলে থাকছে কি বায়ুতে থাকছে কি আমার সারফেসের মধ্যে কতক্ষণ স্টে করছে, সেগুলো যেমন আমরা অ্যানালিসিস করব, তার সাথে সাথে হচ্ছে এটা কেন মানুষের এত সংস্পর্শে আসছে। রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে, যে এই যে ধরনের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এগ্রিকালচার, যে ফার্মিং প্যাটার্নস, এই এগ্রিকালচার ফার্মিং প্যাটার্নস এর জন্যই কিন্তু আমাদের এই সংস্পর্শ অফ ভাইরাস, যেটা আমরা দেখতে পাচ্ছি যে
সমস্ত কন্ট্যাক্ট উইথ দ্য অ্যানিমালস এটা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবং অ্যানিমালসটা কি করছে, গ্রেজিং ল্যান্ড থেকে তারা মানুষের যেখানে চলাফেরা করছে সেখানে চলে আসছে। এবং মানুষ প্রভূত পরিমাণে, একটু আগেই অমৃতাদি বলছিল যে আমরা বিভিন্ন রকম ভাবে খাচ্ছি, মানে মাংস কাটছি, মানে কোনো কিছু ছাড়ছি না, মানে সব রকম মাংস কেটে খাচ্ছি, এবং সেগুলো কি প্রপার হাইজিন মেনটেন করছে কিনা। এবং এই যে ভাইরাস গুলো যখন আমরা দেখছি, এগুলো কিন্তু বিভিন্ন অ্যানিমাল সোর্স থেকেই এসেছে। আপনি যদি আগের যে কটা আপনি স্প্যানিশ ফ্লু থেকে শুরু করে সব কটা ভাইরাসের কিন্তু আলটিমেটলি সোর্স এসছে কিন্তু এই ধরনের অ্যানিমাল সোর্স। তার মানে আমাদের কিন্তু আরো অ্যানালিসিস দরকার যে আমাদের কোথায় কোথায় আরো, শুধু বাড়িতে না, আরো আমাদের খাবারের পরিবর্তন, আমাদের সামাজিক যেখান থেকে আমরা ধরনের ফুড খাচ্ছি তার পরিবর্তন, এবং আমাদের যে চলা ফেরা সমস্ত জায়গায় যে গ্রেজিং ল্যান্ড কমে যাচ্ছে। আজকে আমরা সব জায়গায় বলছি আর্টিফিশিয়াল ল্যান্ডস বাড়াতে হবে, আরো ফরেস্ট বাড়াতে হবে। কেন? শুধু কি গাছের সংখ্যা বাড়াবার জন্য? অবশ্যই নয়। এবং সেখানে গাছের সংখ্যা যেমন বাড়বে, সেখানে একটা গাছের উপর কিন্তু প্রচুর কিছু ডিপেন্ডেন্সি থাকে, তার একটা নিজস্ব একটা ইকোসিস্টেম থাকে। একটা অ্যানিমালস কিন্তু বিভিন্ন রকমের অ্যানিমালস এক একটা গাছের ওপর ডিপেন্ড করে থাকে। আপনি যদি একটা শুধু বট গাছকে দেখেন আর পাশে যদি একটা বকুল গাছ রাখেন, দুটো গাছের চরিত্র যেমন আলাদা দেখবেন, সেখানে দুটো গাছের মধ্যে যে সমস্ত কীট পতঙ্গ প্রাণী পাখি যা যা থাকে দুটো আলাদা। এগুলো আমরা লক্ষ্য করতাম না আগে। আমরা শুধু চিন্তা করছি যে কোন গাছের কাঠটা আমাদের বেশি কাজে লাগবে, কোনটা আমাদের বেশি টেকসই হবে। আমাদের নিজস্ব আহরণের জন্য আমরা কিন্তু প্রচুরভাবে ন্যাচারাল রিসোর্স গুলোকে আমরা ধ্বংস করেছি। এবং সেটা দেখা গেছে যে 20% অফ দ্য টোটাল পপুলেশনস কিন্তু আমরা 80% অফ দ্য ন্যাচারাল রিসোর্সকে নষ্ট করেছি। ন্যাচারাল রিসোর্স মানে সারা পৃথিবীর মধ্যে ইট ইজ অ্যাকাউন্টেড। সুতরাং আজকে আমি যে প্রশ্নটা আপনার আবার ফিরে যাচ্ছি, যে এই যে আমরা বলছি জল বা বাতাস সমস্ত কিছুর মধ্যে থেকেই আজকে আরো পরবর্তীকালে আরো যত রিসার্চ এগোবে, আরো যত আমরা ডেটা পাবো, তত কিন্তু আমরা কনফার্ম করতে পারবো যে এই প্রত্যেকটা জিনিস কি কি ভাবে ট্রান্সমিট হতে পারে বা কি কি সোর্সে ট্রান্সমিট হতে পারে। সুতরাং এখন যেহেতু ল্যাক অফ কিছু ডেটা আছে, এখনো কিন্তু স্টিল আমাদের কিছু জায়গা এখনো অপূর্ণ থেকে যাচ্ছে, আমরা কোনো কনফার্ম বলতে পারছি না। এখনো সেই জায়গাগুলো আমাদের প্রপার রিসার্চের দরকার, গেট দ্য মানে স্পেসিফিক ডেটা অন দ্যাট। স্বাতী চক্রবর্তী যেটা বলেছেন যে কোভিড নিয়ে আরো রিসার্চ দরকার, এবং রিসার্চ তো হতেই চলেছে বা হচ্ছেই, সেই রিসার্চের রিপোর্ট আসতে আরো দেরি হবে। অর্থাৎ কোভিড এর সেকেন্ড ভাইরাস যে আমাদের এসছে, আমরা থার্ড ভাইরাস নিয়ে এখনই আতঙ্কে রয়েছি, কিন্তু মনে হয় রিসার্চের ফলে আমরা সেই আতঙ্ক থেকে খানিকটা দূরে যেতে পারবো। রেশমি, আমার প্রশ্ন, যে প্রশ্নটা করব শেষ প্রশ্ন আর কি, সেই প্রশ্নটা হচ্ছে, আমাদের ঠাকুমা দিদিমারা কিছু রেসিপি দিতেন, তারা বলতেন হাঁচলে মুখে কাপড় দিতে হবে, তারা বলতেন খাওয়ার আগে হাত ধুতে হবে, তারা বলতেন যে বাইরে বেরোবার সময় সাবধানে লোকের থেকে একটু দূরে থাকতে হবে। এগুলো ফিরিয়ে আনলেই তো আমাদের অনেক বেশি আমরা ইমিউন হতে পারবো, কারণ ইমিউনিটির একটা বড় ভূমিকা রয়েছে এই বিষয়টিতে। অবশ্যই অবশ্যই। এবং আর একটা ব্যাপার এখানে আমি যোগ করছি, আমাদের একটা নিজেদের সিস্টেমেই আছে, বাইরে থেকে আমরা যখন আসি তখন সেই বাইরের পোশাকে আমরা কিন্তু ঘরের বিছানাতে বা সোফাতে সেইভাবে বসি না, আমরা আগে গিয়ে ফ্রেশ হই, আমরা সেই জামা কাপড়টা আগে ওয়াশ করার জায়গাতে দিই, তারপরে আমরা অন্য বাড়ির পোশাক পরে তারপরে এসে আমরা খাই বা কথা বলি বা পরিবারের সঙ্গে আড্ডায় মেতে উঠি। এই ব্যাপারগুলো জয়ন্তদা আমরা পুরো হারিয়ে ফেলেছিলাম, কারণ আমাদের লাইফস্টাইলটা অ্যাকচুয়ালি বদলে গেছে বেশ কয়েক বছর ধরে। কারণ আমরা এর পাশাপাশি আর একটা জিনিসকে আনতে চাই, কারণ যেহেতু আমরা আজকে কোভিড-19 এবং পরিবেশ নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহার। সে নো টু প্লাস্টিক। আমরা জুট ব্যাগ, এখানে অমৃতা রয়েছে, অমৃতারা ভীষণভাবে জুট ব্যাগ, পরিবেশ বান্ধব ব্যাগ ওরা তৈরি করছে, এবং যেটা ওরা সবাইকে ডিস্ট্রিবিউট করছে, সেটা একটা ওদের অবশ্যই সেইভাবে ওরা এগিয়ে যাচ্ছে এবং সেখানে একটা বার্তা দিচ্ছে। পরিবেশ বান্ধব প্রোডাক্ট, এই যে দ্রব্য ব্যবহার করা, এখানে কিন্তু অবশ্যই সেটা মানে আনা উচিত আমাদের আলোচনাতে। আর একটা বিষয় বলি, আমরা শুরুতেই আমরা অনুষ্ঠানের শেষ পর্বে পৌঁছে গেছি, অমৃতাকে দিয়ে শেষ করব। অমৃতা, এই যে পরিবেশ বান্ধব প্রোডাক্টের কথা বললেন, এর ফলেও অর্থাৎ আমরা কোভিড পরবর্তী পর্বে দেখবো যে পরিবেশ বান্ধব প্রোডাক্ট অনেক বেশি বাজারে আসছে, অর্থাৎ মানুষ সচেতন হচ্ছে। সবার উপর কি মানুষের সচেতন হওয়াটাই সব থেকে বড় কথা নয়?
একদমই সচেতন হতেই হবে, কেন কোভিড যে এই যে পরিবেশকে আমরা প্লাস্টিকে এমন ভাবে নষ্ট করেছি, আজকে কিন্তু এই কোভিড আমাদের জীবিত এবং মৃত মানুষ পুরোই প্লাস্টিকে র্যাপড। হ্যাঁ, তো যখন ডাক্তাররাও পিপিই কিট, আমরা কখনো ভাবতে পারি না যে এটা পিপিই কিট পরে আমরা ডাক্তারদের দেখবো, এবং যখন আপনি নিজের মানুষকে দেখতে যাবেন তখন আপনাকে পুরো পিপিই কিটে থাকতে হবে। যারা কোভিডে মারা যাচ্ছেন তাদেরও এন্টায়ারলি প্লাস্টিকে থাকতে হচ্ছে, কোনোভাবেই প্লাস্টিক থেকে বের করা যাচ্ছে না। তো এই যে পরিবেশকে প্লাস্টিকে মুড়েছি, তো পরিবেশ এখন সেটা আমাদের ফেরত দিচ্ছে। এই আর আমাদের দেরি করা উচিত নয়, এখনই রাইট টাইম সচেতন হওয়া যে প্লাস্টিক বর্জন করা এবং সাস্টেনেবল প্রোডাক্ট যেগুলো রিসাইকেল করা যাবে, যেটা পরিবেশের জন্য তৈরি, সেই রকম প্রোডাক্টই আমাদের ইউজ করা উচিত। এবং অনেক দেরি আমরা করে ফেলেছি, আর আমাদের দেরি করা উচিত নয় পরিবেশকে আর কোনোভাবেই। আলোচনা থেকে বুঝতে পারলাম যে কোভিড এর পরিবেশ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্বাতী চক্রবর্তী অনেক মূল্যবান টিপস দিয়েছেন, রেশমি অনেক ভালো কথা বলেছেন, অমৃতা অনেক ভালো কথা বলেছেন। আমার মনে হয় যে কোভিড পরবর্তী যে সময়টা আসছে, সেই সময় আমাদের মনকে অন্ধকারে না ফেলে রেখে আমরা আলোর পথে এগিয়ে যাই, আলোর দিশারি হই। কারণ যদি নেগেটিভিটি ভাবি আমরা, তাহলে হয়তো আমাদের জীবনে থমকে যাবে। এগোতে হবে, এবং এগোবার সময় প্রকৃতিকে সঙ্গে নিয়ে এগোতে হবে। প্রকৃতি আমাদের বিরোধী নয়, প্রকৃতি আমাদের বন্ধু। প্রকৃতির কাছে আমাদের হাত বাড়িয়ে দিতে হবে, তাহলেই প্রকৃতি আমাদের কাছে হাত বাড়াবেন। ধন্যবাদ আজকে আলোচনার জন্য স্বাতী, রেশমি এবং অমৃতাকে। আমাদের আজকে কোভিড এর পরিবেশ এই আলোচনা থেকে এক্সপ্রেস অনলাইনে বিদায় নিলাম। নমস্কার।